গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগের সাথে পড়াশোনা করছো। এর আগের ভিডিওতে আমরা উপপাদ্য নাম্বার 34 ও 38 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা উপপাদ্য নাম্বার 49 ও উপপাদ্য নাম্বার 40 নিয়ে আলোচনা করব, যে উপপাদ্যগুলি তোমাদের সামনের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ দিয়ে দেখবে এবং বুঝে নেবে, ঠিক আছে? তাহলে চলো উপপাদ্য নাম্বার 49টা বুঝে নিই। তাহলে দেখো, উপপাদ্য নাম্বার 49টা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য আমাদের প্রমাণ করতে হবে। তাহলে উপপাদ্যটাতে কী বলা রয়েছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর, মানে ওই সমকোণী ত্রিভুজের অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে যে বাহু স্কোয়ার। তাহলে অতিভুজের ওপরে যে তোমার বর্গক্ষেত্রটা হবে তার ক্ষেত্রফল কত হবে? অতিভুজটা হচ্ছে বাহু হয়ে যাবে, তাহলে অতিভুজের স্কোয়ার। আর অপর দুই বাহু মানে কি? মানে একটা লম্ব আর একটা ভূমি। তাহলে লম্বের উপরে যদি আমি বর্গক্ষেত্র আঁকি তাহলে লম্বটা হয়ে যাবে ওই বর্গক্ষেত্রের বাহু, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে কি? লম্ব স্কোয়ার। একইভাবে তোমার হচ্ছে ভূমিকে বাহু ধরে যে বর্গক্ষেত্রটা অঙ্কন করব তার ক্ষেত্রফল হয়ে যাবে ভূমি স্কোয়ার। তাহলে চলো প্রমাণের দিকে যাওয়া যাক। প্রথমে ছবিটা এঁকে নেই, তাহলে আরও ভালো ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। সমকোণী ত্রিভুজ, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমাদের অঙ্কন করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজটা এঁকে নিচ্ছি। এ বি সি, তাহলে ধরি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এ কোণটাকে আমি সমকোণ বলছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রমাণ করতে কি বলেছে? প্রমাণ করতে বলেছে যে এই যে অতিভুজটা আছে বিসি, যে কোণটা সমকোণ হয় তার বিপরীত বাহুটা হয় অতিভুজ। এই অতিভুজটাকে বাহু ধরে যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে তার ক্ষেত্রফল কত হবে? বিসি স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার হবে। একইভাবে এই এসি যে লম্বটা আছে তাকে যদি ভূমি ধরে, তাকে যদি একটা বাহু ধরে বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে তার ক্ষেত্রফল হয়ে যাবে এসি স্কোয়ার। একইভাবে এবিকে যদি আমরা বাহু ধরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তার ক্ষেত্রফল হয়ে যাবে এবি স্কোয়ার। তাহলে কী প্রমাণ করতে বলা হয়েছে? প্রমাণ করতে হবে যে প্রথমটা লিখে নিচ্ছি। প্রমাণ করতে হবে যে অতিভুজের ওপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অতিভুজ মানে বিসি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর ওপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অপর দুই বাহু মানে কি? একটা এসি একটা এবি। তাহলে এবির উপরে যে বর্গক্ষেত্রটা হবে তার ক্ষেত্রফলটা হয়ে যাবে এবি স্কোয়ার। একইভাবে এসির উপরে যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল হয়ে যাবে এসি স্কোয়ার। তাহলে এইটাকে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে? প্রদত্ত, তাহলে প্রদত্ত কী দেওয়া আছে? যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রদত্ততে কী লিখবো? এবিসি একটা সমকোণী ত্রিভুজ, শুধু ওইটুকু লিখলে হয়ে যাবে? ঠিক আছে, ওটাই লিখি যে এবিসি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। মন দিয়ে ধৈর্য ধরে দেখবে, ঠিক আছে? খুব কঠিন নয় কিন্তু উপপাদ্যটা, একবার দেখে নিলে কিন্তু আর প্র্যাকটিস না করলেও পরীক্ষাতে তোমরা লিখতে পারবে। তো আস্তে আস্তে তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোনটা সমকোণ? যার এ কোণ সমকোণ, যার এ কোণ সমকোণ। ঠিক আছে? এইটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এ কোণ সমকোণ বলা মানেই হচ্ছে যে তোমার বিসিটা হবে অতিভুজ, আর এবিটা হবে তোমার ভূমি, আর এসিটা হয়ে যাবে লম্ব। তাহলে আর বেশি কিছু প্রদত্ত না লিখলেও হবে। এরপরে অঙ্কন, তাই তো? কিছু না কিছু অঙ্কন না করলে কিন্তু প্রমাণ করা যায় না। তো অঙ্কনটা কী করতে হবে? দেখো, অঙ্কনটা করতে হবে যে এ থেকে যে বিসি অতিভুজ আছে না, তার উপরে একটা আমাদের লম্ব টানতে হবে। তাহলে এ থেকে একটা লম্ব টেনে দাও। যে এই যে বিসিকে যেখানে টাচ করলো সেটাকে তুমি ডি নাম দিয়ে দাও, মানে এইটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। এইটুকু তুমি যদি করতে পারো তাহলে কিন্তু প্রমাণটা হয়ে যাবে, আর বেশি কিছু মাথায় রাখতে হবে না। তাহলে অঙ্কনটা কী করবো? অঙ্কনটা লিখে দাও যে এ থেকে একটি লম্ব টানা হলো যা বিসিকে ডি বিন্দুতে কী করছে? ছেদ করছে। তাহলে ওইটিকে লিখে নিচ্ছি যে এ বিন্দু থেকে অঙ্কিত লম্ব
বিসিকে ডি বিন্দুতে ছেদ করছে, তাই তো? এটা লিখলে ভালো হবে। এ বিন্দু থেকে অঙ্কিত লম্ব বা লম্ব টানা হলো যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করছে, থেকে লম্ব টানা হলো যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, তাই তো? তাহলে আমাদের প্রদত্ত লিখে নিলাম, প্রমাণ করতে কি হবে সেটাও লিখে নিয়েছি, আর অঙ্কনটাও লেখা হয়ে গেছে। এবার আমাদের মেন কাজ কি? প্রমাণ, তাই তো? আচ্ছা, দেখো প্রমাণ করার আগে তোমাদের আরও একটা উপপাদ্য স্মরণ করে দিই। কি উপপাদ্য? উপপাদ্যটা বলছে যে উপপাদ্য নম্বর 48, তোমরা দেখে নেবে বইতে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ থেকে অতিভুজের ওপরে যদি লম্ব টানা হয়, তাহলে আশেপাশে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই নিচে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে আর উপরে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে ওই ত্রিভুজ দুটো, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, বড় যে ত্রিভুজটা রয়েছে না এবিসি, তার সাথে সদৃশ্য হবে। এটা তোমাদের উপপাদ্য নাম্বার 48-এ রয়েছে। এটা খুব কমন সেন্স। কেন হবে একটু বলে দিচ্ছি। দেখো, যদি আমরা এই নিচের ত্রিভুজটাকে ধরি, নিচের ত্রিভুজটাকে ধরলে দেখো এই ডি কোণটা কি? সমকোণ 90 ডিগ্রি। আর এই বড় ত্রিভুজটা এবিসি এর এ কোণটা কি? সমকোণ 90 ডিগ্রি। তাহলে একটা কোণ আর এর একটা কোণ কি হলো? মিলে গেল 90 ডিগ্রি 90 ডিগ্রি। একইভাবে দেখো এই নিচের ত্রিভুজের এই বি কোণটা আর এই বড় ত্রিভুজের বি কোণটা কিন্তু সেম, কমন। তাহলে বি কোণটা আমাদের দুটো ত্রিভুজের মধ্যে রয়েছে। তাহলে কোণ বি ইকুয়াল টু কোণ বি, বা বি কোণ সাধারণ কোণ। তাহলে যখনই দুটো ত্রিভুজের মধ্যে দুটো কোণ সমান হয়ে যায়, তখন 3 নম্বরটা কিন্তু সমান হতেই হবে, কারণ ত্রিভুজের 3টে বাহুর সমষ্টি কি? 180 ডিগ্রি। তাই ওইভাবে কিন্তু ওই উপপাদ্যটা প্রমাণ করা যাবে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ থেকে অতিভুজের ওপরে যদি লম্ব টানা হয়, তাহলে আশেপাশে যে ত্রিভুজ দুটো উৎপন্ন হয়, সেই ত্রিভুজ দুটো বড় ত্রিভুজের সাথে কি হয়? সদৃশ্য হয়। এইটুকু মাথায় রাখতে পারলে কিন্তু প্রমাণটা খুব সোজা হয়ে যাবে। এবার আমরা কি লিখব? যে ত্রিভুজ এবিসি, মানে এই ছোট ত্রিভুজটা এবিডি, এখন ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বড় ত্রিভুজটা এবিডি, তাই তো? এবিডি লিখি। তাহলে বড় ত্রিভুজটা কীভাবে লিখবো? দেখো, সদৃশ্য কোণী ত্রিভুজগুলোকে এভাবে লিখতে হয় যে এ কোণের সাথে যে কোণটা রিলেটেড সে কোণটা লিখতে হবে, বি কোণের সাথে যে কোণটা রিলেটেড সে কোণটা লিখতে হবে, আর ডি কোণের সাথে যে কোণটা রিলেটেড সেটাকে লিখতে হবে। তাহলে এবিডি, দেখো ডি কোণটা হচ্ছে এই ছোট ত্রিভুজের 90 ডিগ্রি, আর বড় ত্রিভুজের 90 ডিগ্রি হচ্ছে এ। মানে একে লিখতে হবে ডি এর জায়গাতে, মানে ডি এর করেসপন্ডিং প্লেসে। তাহলে এখানে তো এ হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, এবার দেখো বি কোণটা মিডিলে আছে, বি কোণটা কমন ছিল, মানে বি কোণটা হচ্ছে তোমার এই ছোট ত্রিভুজের কোণ, আর বি কোণটা হচ্ছে বড় ত্রিভুজের কোণ, মানে বি মিডিলে আছে, মানে বি মিডিলে থাকবে, হয়ে গেল। আর বাকি পড়ে আছে সি, তাহলে সি বি এ ঘুরিয়ে লিখতে হবে। সি বি এ আর এ বি ডি দুটো কিন্তু কী হবে? সদৃশ্য কোণী ত্রিভুজ হবে। মানে এই ত্রিভুজটাকে যদি আমরা ঘুরিয়ে, মানে ডিকে এর যাতে নিয়ে আসি, তাহলে সি বি এ ত্রিভুজ দেখতে যেমন হবে, আর তোমার হচ্ছে এ বি ত্রিভুজ দেখতে কী হবে? তেমনই হবে, সদৃশ্য, মানে একই রকমের দেখতে, ঠিক আছে? ও ত্রিভুজ এত, হ্যাঁ, পরস্পর সদৃশ্য, তাই তো? পরস্পর সদৃশ্য বা সদৃশ্য কোণী ত্রিভুজ, পরস্পর সদৃশ্য। দেয়ারফর, যদি দুটো ত্রিভুজ সদৃশ্য হয়ে যায়, তাহলে তাদের কি হয়? তাহলে তাদের হচ্ছে অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হয়ে যায়। তাহলে অনুরূপ বাহুর অনুপাতগুলোকে সমান করতে হবে। তাহলে এখানে দেখো এই এবি নিচ্ছি, পরপর দুটোকে নিয়ে নাও। তাহলে এবি, তাহলে বাম দিকের ত্রিভুজের এবি নিলাম, তাহলে তার সাথে ডান দিকের ত্রিভুজের কি? এই দুটো নিয়ে নাও। তাহলে সিবি বলা যায় আর বিসি বলা কি একই, তাহলে এবি বাই বিসি। তাহলে এই এবি বাহুটা আর বিসি বাহুটার কি তোমার হচ্ছে অনুপাত নিলাম, সেটা সমান হয়ে যাবে অন্য দুটো বাহু। তাহলে বিডি নিয়ে নাও, এই যে বিডি পরে দুটো, এখানে বিডি নিয়ে নিলাম, আর এখানে বিএ আর এ বি একই জিনিস, তাহলে এবি লিখে দিলাম, বাস হয়ে গেল। এবার কোনাকুনি গুণ করে দাও, এবি ইন্টু এবি কী হবে? এবি স্কোয়ার হয়ে যাবে, এবি স্কোয়ার ইকুয়াল টু এখানে কী হবে? বিসি ইন্টু বিডি, তাহলে বিসি ইন্টু বিডি, এইটাকে 1 নম্বর দিয়ে দাও, বাস। আর বেশি কিছু আমাদের মাথা না ঘামালে হবে। এরপরে কিন্তু যা কিছু করব সব কিন্তু নর্মাল, ঠিক আছে?
তাহলে যেমন আমরা এই ছোট ত্রিভুজটার সাথে এই বড় ত্রিভুজটাকে কম্পেয়ার করেছিলাম, দিয়ে এই 1 নম্বর লাইনটা নিয়ে আসলাম, 1 নম্বর সমীকরণটা নিয়ে আসলাম, একইভাবে উপরের ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটাকে যদি আমরা কম্পেয়ার করি, মানে সদৃশ্য বলি, তাহলে কিন্তু আরেকটা লাইন আসবে, আর সেই লাইনটা কিন্তু আমরা না বুদ্ধি খাটিয়ে লিখতে পারবো। কীভাবে? দেখো, নিচের ত্রিভুজের ADB, মানে এই কনসেপ্টটা কিন্তু আমি আগের ভিডিওতে করেছিলাম, যে এই নিচের ত্রিভুজে কী আছে? ADB, আর উপরের ত্রিভুজে কী আছে? ADC, মানে বি আর সি এর পার্থক্য। এডি তো ফিক্সড, মানে নিচের ত্রিভুজের বি এর জায়গাতে যদি উপরের ত্রিভুজের আমি সি বসিয়ে দিই, তাহলেই প্রমাণটা হয়ে যাবে। তাহলে ওটা কিন্তু ওটা আমরা একইভাবে লিখব। এখন বা আবার ত্রিভুজ ABD নিয়েছিলাম, এবার কি নেব? ACD, ত্রিভুজ ACD। দেখো, না দেখেও লিখতে পারবে। দেখো, বি এর জায়গাতে সি বসিয়ে দাও, ACD ও ত্রিভুজ বি এর জায়গাতে যদি সি হয়, তাহলে সি এর জায়গাতে বি হবে, তাহলে বি এর জায়গাতে সি, BCA থেকে পাই। কী পাবো? ডাইরেক্ট এই লাইনটা লেখা যায়, তাও একটা লাইন লিখে দিচ্ছি। তাহলে একইভাবে দেখো, এসি মানে এই প্রথম দুটো, AC বাই BC ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হয়ে যাবে এই CD বাই CA মানে AC। আচ্ছা, কোনাগুনি গুণ করছি, কোনাগুনি গুণ করলে কী হবে? AC স্কোয়ার ইকুয়াল টু BC ইন্টু CD, তাই তো? BC ইন্টু এই CD। এটা না লিখলেও হতো, তোমরা এখানে লিখতে পারতে যে একইভাবে বা অনুরূপে এই ত্রিভুজটা ও এই ত্রিভুজটা থেকে পাই দিয়ে কী লিখতে? AB ছিল তো, তাহলে বি এর জায়গায় সি, তাহলে AC স্কোয়ার ইকুয়াল টু বি এর জায়গায় সি আর সি এর জায়গায় বি, তাহলে CB, আর CB বলা যায় আর BC বলা একই জিনিস, তাহলে BC, এখানে বি এর জায়গায় সি, তাহলে CD, তাহলে ডাইরেক্ট চলে আসতো, তাই না? এবার কি করতে হবে? এবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে যোগ করলে কিন্তু ডাইরেক্ট আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে এখন 1 প্লাস 2 করে পাই, ঠিক আছে? জায়গায় কম আছে, তা ডাইরেক্ট করবো। তাহলে এখানে দেখো, 1 নম্বরের বাম দিকে ছিল AB স্কোয়ার, তাহলে 1 নম্বরের বাম দিকে ছিল AB স্কোয়ার লিখলাম, আর 2 নম্বরের বাম দিকে আছে AC স্কোয়ার, তাহলে AC স্কোয়ার লিখলাম ইকুয়াল টু, এবার দেখো ডান দিকে কি আছে? BC ইন্টু BD আর BC ইন্টু CD। দেখো, BC কমন আছে, তোমরা এক লাইন লিখবে, লেখার পর করবে, আমি ডাইরেক্ট এটাকে এক লাইন স্টেপ জাম্প করছি। তাহলে BC ইন্টু BD আর BC ইন্টু CD, তাহলে BCকে কমন নিয়ে নিচ্ছি একবারই, তাহলে এখানে পড়তে হবে BD আর এখানে পড়তে হবে আমাদের CD, তাই না? এবার দেখো, BD প্লাস CD, তাই না? BD প্লাস CD মানে হচ্ছে যে BC, তো ওটা বসিয়ে দাও, BC ইন্টু BC ইকুয়াল টু BC এর স্কোয়ার, তাই না? প্রমাণটা হয়ে গেল, কত সোজা। এবার একটা সাজিয়ে লিখে নিচ্ছি, ইমপ্লাই ডান পক্ষকে বাম পক্ষে লিখছি, BC স্কোয়ার ইকুয়াল টু, আর বাম দিকটাকে ডান দিকে লিখছি, AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার। এই হয়ে গেল আমাদের প্রমাণ। তাহলে প্রমাণিত। আশা করছি বুঝতে পেরেছো। এখানে কিন্তু আর কোনো ডাউট থাকার প্রশ্নই নেই, খুব ভালোভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তাই না? শুধুমাত্র সদৃশ্য কোণী ত্রিভুজ ওই কনসেপ্টটা যদি তোমাদের মনে থাকতো, মানে উপপাদ্য নম্বর 48টা, ওইটাকে প্রয়োগ করেই কিন্তু তোমরা করতে পারতে। বইয়ে তোমাদের ছবিটা উল্টো আছে, মানে উল্টো নয়, মানে উপরে এ নিয়েছিল, সেই এটাকে আমি এখানে নিয়েছি, কোনো পার্থক্য নেই, একই রকম, তোমরা নো ডাউট কিন্তু করতে পারবে। আচ্ছা, তাহলে উপপাদ্য নম্বর 49টা হয়ে গেল। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, তোমাদের 2025 সালে কিন্তু আসতে পারে, VBI ফর 2025। এবার আমরা উপপাদ্য নাম্বার 40টা করব, ঠিক আছে? তাহলে এবার উপপাদ্য নাম্বার 40টা দেখো। উপপাদ্য নাম্বার 40টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে দেখবে এবং বুঝে নেবে। কি দেওয়া আছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে ছবি রেখে নিচ্ছি। তাহলে বৃত্তের কোনো বিন্দুতে, তাহলে প্রথমে আমাদের বৃত্তটাকে অঙ্কন করে নিতে হবে। তাহলে বৃত্তটাকে সুন্দর করে অঙ্কন করে নিই। তাহলে বৃত্ত অঙ্কন করে নিয়েছি। তাহলে বৃত্তের কোনো বিন্দুতে, তাহলে
তাহলে একটা বিন্দু চাই, তাহলে একটা বিন্দু নিয়ে নিচ্ছি। কোনটা নেব? এইখানে নিয়ে নিলাম, ঠিক আছে। কোনো বিন্দুতে স্পর্শক, তাহলে স্পর্শক মানে হচ্ছে যে এমন একটা সরলরেখা, যে সরলরেখাটি ওই বৃত্তটাকে একমাত্র ওই বিন্দুতে কী করবে? টাচ করবে, স্পর্শ করবে। তাহলে এই বিন্দু দিয়ে একটা তোমাকে সরলরেখাংশ অঙ্কন করতে হবে, যে রেখাংশটা কী করবে? এটাকেই জাস্ট টাচ করে যাবে। তাহলে হলো না তো? তাহলে একটু মোটা করে দিচ্ছি, স্কেল দিয়ে আঁকলে ভালো হতো। এখানে টাচ করাতে হবে। তোমরা স্কেল দিয়ে ধরে করবে, তাহলে ভালো হবে। তাহলে এই যেখানে টাচ করলো সেটাকে নাম দিয়ে দাও। কি নাম দেব? পি নাম দিচ্ছি, ঠিক আছে। আর এই যে তোমার এবি সরলরেখাংশ, সেটাকে একটা নাম দিয়ে দিই লেখার সুবিধার জন্য, এবি। আচ্ছা, বৃত্ত এঁকেছি, বৃত্ত আঁকলে কী হবে? বৃত্তের কেন্দ্র থাকবে, তাহলে বৃত্তের কেন্দ্রটা নাম দিয়ে দিলাম ও। আচ্ছা, আর কি বলা আছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, তাহলে স্পর্শক হয়ে গেল এবি। ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে এই পি বিন্দুটা স্পর্শ বিন্দু, তাহলে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ও থেকে পি যুক্ত করতে হবে। তাহলে ও থেকে পিকে যুক্ত করলাম, তাহলে ওপি হয়ে গেল কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে যেটা দেওয়া ছিল সেটাকে আমরা ছবিতে কিন্তু এঁকে নিলাম। এবার ওইটাকে কিন্তু আমরা এবার প্রদত্ত হিসাবে লিখে দেবো, দেখে দেখে। যেটা ছবিতে অঙ্কন করলাম সেটাকে আমাদের এখানে বলতে হবে। কি বলবো? যে ও কেন্দ্রীয় বৃত্তের হচ্ছে তোমার এবি স্পর্শক, পি বিন্দুতে এবি স্পর্শক। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের, আমার সাথে সাথে তোমরা লিখতে পারো বা শুধু দেখে বুঝতে পারো। ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক, ঠিক আছে। তাহলে এবি স্পর্শক হয়ে গেল। আর হচ্ছে তোমার ওপি কি? ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ওটাও লিখে দিচ্ছি যে ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে যেটা আমাদের উপপাদ্যতে দেওয়া ছিল, মানে স্টেটমেন্ট যেটা ছিল, সেটাকে কিন্তু আমরা ছবিতে আঁকলাম এবং সেটাকে কিন্তু পদার্থ হিসাবে লিখে দিলাম। তাহলে এটা কঠিন কিছু নয়, এটা এখন পর্যন্ত যা করলাম তা আমাদের কিন্তু উপপাদ্যতেই দেওয়া ছিল, নতুন কিছু করিনি। এবার আমরা নতুন কিছু করব, তার আগে লিখে নেব যে প্রমাণ করতে হবে, যে মানে কি প্রমাণ করতে যাচ্ছি আমরা। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? যে তোমার হচ্ছে লম্বভাবে অবস্থিত, মানে এই যে এবি স্পর্শক আর ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তারা পরস্পর লম্ব, তাহলে ওটাই লিখতে হবে। তাহলে কি লিখে দেবো? যে ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওপি, আর তোমার হচ্ছে এবি, ওপি আর এবি কি হচ্ছে? পরস্পর লম্ব। এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলারের চিহ্ন, ঠিক আছে, লম্বের চিহ্ন। তাহলে ওপি আর এবি পরস্পর লম্ব, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে অঙ্কন। ঠিক আছে, তাহলে অঙ্কন কি করতে হবে? অঙ্কন করতে হবে যে তোমাদের এবি সরলরেখার ওপরে যে কোনো একটি বিন্দু তোমাদের নিতে হবে, যে কোনো একটি বিন্দু নিয়ে নাও। ধরো কিউ নিলাম, যে কোনো বিন্দু, মানে এই বিন্দুটা এই এবি সরলরেখার উপরে যে কোনো জায়গাতে থাকতে পারে, আরবিটারি একটা বিন্দু। আচ্ছা, দিয়ে কি করতে হবে? ও থেকে কিউ যুক্ত করতে হবে। এখানে যোগ হলো না, তাহলে যেখানে যোগ হলো সেটাকে বলে দিচ্ছি কিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ও কিউ যুক্ত করতে গিয়ে এই ও কিউ সরল রেখাংশটা বৃত্তটাকে একটা জায়গাতে ছেদ করেছে, এই যে এখানে। তাহলে এটাকে নাম দিয়ে দাও আর, এটাকে আর নাম দিয়ে দিলাম। তাহলে এটাকে কিন্তু এবার লিখতে হবে অঙ্কনে। কি লিখবো? যে এবি স্পর্শকের ওপরে, তাহলে এবি স্পর্শকের ওপর,
ঠিক আছে। কিউ যে কোনো একটি বিন্দু, কিউ যে কোনো একটি বিন্দু, কিউ প্রথমে না লিখে পরে লিখো, ওপর যে কোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো, কিউ নিয়ে কী করলাম, কিউ নিয়ে ও আর কিউকে যুক্ত করা হলো, তাই তো, কিউ নিয়ে ও কিউ যুক্ত করা হলো। যা বৃত্তটিকে আর বিন্দুতে কী করেছে, স্পর্শ করেছে, যা বৃত্তটিকে, এই উপপাদ্যটার প্রমাণে বেশি কিছু নেই, শুধু শুধু লিখলেই হয়ে যাবে। যা বৃত্তটিকে আর বিন্দুতে একটি বিন্দুতে ছেদ করেছে, যাকে আর ধরা হলো, বা এভাবে লিখে যেতে পারে, যা বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, অঙ্কন হয়ে গেল। এবার লাস্ট ফিনিশিং কি, প্রমাণ, তাই তো। তাহলে দেখো, ও থেকে কিউ যুক্ত করলে পরে ও কিউ যে সরল রেখাংশ, ও কিউ এর দৈর্ঘ্য ও আর এর থেকে কী হবে, ও আর এর থেকে বেশি হবে, কারণ কিউটা কী আছে, কিউটা কিন্তু বৃত্তের বাইরে একটা বিন্দু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও থেকে আর এর যা দৈর্ঘ্য হবে তার থেকে ও কিউ এর দৈর্ঘ্য কী হবে, বড় হবে। এই তীরের মানে হচ্ছে যে যেদিকে তীরটা যাচ্ছে সে ছোট, ও আর ছোট, আর যেদিকে ফাঁকা সেটা হবে বড়, ও কিউ বড়। দেখো, ও থেকে কিউ এর দৈর্ঘ্য বড়, আর ও আর এর দৈর্ঘ্য কিন্তু ছোট, কারণ আর কি হচ্ছে, আর ও আর কিউ এর মধ্যে কোথাও রয়েছে। এবার দেখো, ও আর, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর আর হচ্ছে বৃত্তের উপরের একটা বিন্দু। তাহলে তার মানে কি, তার মানে ও আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও আর বৃত্তের ব্যাসার্ধ, আবার ওপিও বৃত্তের ব্যাসার্ধ, মানে এই ওপি আর ও আর পরস্পর কি সমান। তাহলে কি লিখবো এখানে, আবার তোমার হচ্ছে ওপি ইকুয়াল টু ও আর, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেওয়ার পর কী হবে, ও আরের জায়গাতে ওপি বসাতে পারবো, দেওয়ার ফর ওপি লেস দ্যান ও কিউ, মানে এই যে ওপি এর যে দৈর্ঘ্য সেটা ও কিউ এর থেকে কি ছোট, ছবিতে দেখেও বোঝা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে কিন্তু কনক্লুশনটা আমাদের লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে, যে কিউ ছিল কি, কিউ এবি স্পর্শকের উপরে যে কোনো বিন্দু, তাই তো, যে কোনো বিন্দু, কিউ এবি স্পর্শকের উপরে যে কোনো বিন্দু, এবং কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের উপরে এবি স্পর্শকে যে কোনো বিন্দু যুক্ত করলে পরে যে সরলরেখাংশ পাওয়া যায় সেটা কী হবে, সেটা তোমার হবে যে ওপি এর থেকে বড় হবে, তাই তো, ওপি এর থেকে বড় হবে। তো ওটাকে কিন্তু কথা লিখতে হবে, সেটা কীভাবে লিখছো ভাবছি, দাঁড়াও একটু, এটা ভেবে নেই। আচ্ছা, তাহলে এখানে লিখব, যেহেতু জায়গা আছে দেখার, যেহেতু কিউ এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু, আচ্ছা, সেহেতু কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের উপরে যতগুলি সরলরেখাংশ অঙ্কন করা যায় তার থেকে ওপি কী হবে, ওপি ছোটই হবে। দেখো না, কিউ যদি এখানে না থাকে, যদি এখানে থাকতো, ধরো আমি বললাম যে এখান থেকে এখানে, তাহলেও কিন্তু ও কিউটা কী হতো, ওপি এর থেকে বড়ই হতো। আরও কাছে নিয়ে আসো, তাহলেও কিন্তু ও কিউটা ওপি এর থেকে বড়ই হতো, কারণ কি, পি পয়েন্টটা একমাত্র পয়েন্ট যেটা কি আমাদের বৃত্তের উপরে আছে, বাকি বিন্দুগুলো সব বৃত্তের বাইরে। আর যেই বৃত্তের বাইরে চলে যাবে সেই ওই লাইনটা কী হবে, ওই লাইনটা ওপি এর থেকে কী হবে, বড় হয়ে যাবে। একইভাবে এদিকেও হবে সেম জিনিস। তাই দেখো, কমন সেন্স, যে তুমি বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের উপরে যতগুলি তুমি সরল রেখাংশ টানতে পারবে তাদের মধ্যে দেখো ওপি হবে কি সব থেকে ছোট, ওইটাকে কথা লিখতে হবে, যে যেহেতু কিউ এবি স্পর্শ করবে যে কোনো বিন্দু, সেহেতু বৃত্তের কেন্দ্র ও থেকে
এবি স্পর্শকের ওপরে, এবি স্পর্শকের ওপর যে সরলরেখাংশ অঙ্কন করা যাবে, ওপর যে সরলরেখাংশ টানা যাবে বা অঙ্কন করা যাবে, সরলরেখাংশ কি লিখব, কথা লিখব, যে সরলরেখাংশ টানা যাবে কথাটা লিখতে ভালো লাগছে না, যে সরলরেখাংশ অঙ্কন তো করছি না, যে সরলরেখাংশ ওইটা লিখে দাও, যে সরলরেখাংশ টানা যাবে তাদের থেকে যে সরলরেখাংশ টানা যাবে তাদের থেকে ঠিক হচ্ছে না, কারণ ওটা তো আরবিটারি, মানে তার থেকেই হবে। হ্যাঁ, তার থেকে ওপি ক্ষুদ্রতম, মানে ওপি হবে সব থেকে ছোট, ওপি ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে দেখো এখানে পেয়েছিলাম ওপি লেস দ্যান ও কিউ, এইটাকে কিন্তু কথায় লিখলাম। কি কথায় লিখলাম, যেহেতু আমাদের দেখো এবি স্পর্শকের উপরে যে কোনো একটি বিন্দু কিউ নিয়েছিলাম, তাহলে যেহেতু কিউ এবি স্পর্শকের উপরে যে কোনো একটি বিন্দু, সেহেতু বৃত্তের কেন্দ্র ও থেকে স্পর্শক এবি এর উপরে যে সরল রেখাংশ টানা যাবে, মানে ও কিউ যত তুমি টানতে পারবে, তার থেকে কিন্তু ওপিটা কী হবে, ওপিটা সব থেকে ছোটো হবে। তাহলে যে সরল রেখাংশ টানা যাবে, তোমরা লেখাগুলো যদি প্রবলেম হয় বই থেকে দেখে নেবে, বই থেকে তোমরা কপি পেস্ট করতে পারবে, বা নিজের মতো করে লিখলে কিন্তু বেটার, ওটাই ভালো, ওটা বেশি মনে থাকবে। আর বই থেকে দেখে মুখস্থ করে লিখতে গেলে পরে কিন্তু ভুলে যাবে, নিজে বানিয়ে লিখতে পারবে। তাহলে তার থেকে ওপি হবে কি ক্ষুদ্রতম। আর আমরা জানি যে মনে রাখবে যে ক্ষুদ্রতম দৈর্ঘ্যটাই হয় তোমার হচ্ছে লম্ব দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্বটাই হয় লম্ব দূরত্ব। লিখবে ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কেন? দেখো কমন সেন্স, যে যখনই আমাদের এই লাইনটা আস্তে আস্তে 90 ডিগ্রির দিকে যাচ্ছে, তখনই কী হচ্ছে, তখনই আমাদের যে দূরত্বটা ও থেকে যে এবি স্পর্শকের উপরে যে দূরত্বটা, সেটা কী হচ্ছে, সব থেকে ছোটো হচ্ছে। আর সব থেকে ছোটো হওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু 90 ডিগ্রি ছিল না, দেখো ভালো করে লক্ষ্য করো, এগুলো কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি ছিল। আস্তে আস্তে এটা কিন্তু স্ট্রেট লাইন হয়ে গেছে, একদম সোজা হয়ে গেছে। তাহলে লম্ব দূরত্ব, তাহলে প্রমাণ হয়ে গেল। যদি এরপর ওপি ব্যাসার্ধ এবি স্পর্শকের উপরে, এবি স্পর্শকের ওপর কি লম্ব, তাহলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো, কারণ এখানে বোঝানোর কিছুই নেই, তাই না, কমন সেন্স। শুধু ছবিটা যদি আঁকতে পারো, তাহলে কিন্তু তোমরা দেখে কিন্তু এই লেখাগুলো নিজেরাই কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, বই থেকে মুখস্থ করার কোনো দরকারই নেই। তাহলে উপপাদ্য নাম্বার 40টা কিন্তু আমাদের হয়ে গেল খুব ভালো করে। তাহলে এখনও পর্যন্ত আমরা 4টি উপপাদ্য করলাম। প্রথমে করেছিলাম 38, তারপরে কী করেছিলাম না, প্রথমে 34, তারপরে 38, তারপরে তোমার হচ্ছে 49 আর হচ্ছে 40, তাই তো। তাহলে 4টি উপপাদ্য কিন্তু আমাদের কমন হয়ে গেল। এই 4টির মধ্যেই কিন্তু তোমাদের কমন আসার সম্ভাবনা 100%। ঠিক আছে, আরও একটি তোমাদের উপপাদ্য আমি পরে করিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের দুটো দেওয়া থাকবে পরীক্ষাতে, তার মধ্যে যে কোনো একটা উপপাদ্য লিখতে হবে, 5 নম্বর থাকবে। তাই এটা কিন্তু তোমরা কঠিন মনে করে ছেড়ে দেবো না, কারণ উপপাদ্য তোমরা কমন পাবে 100%। অন্য কোনো অঙ্ক কমন পাও বা না পাও, তাহলে এখানে তোমাদের ছাকা 5 নম্বর চলে আসবে। ঠিক আছে, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, পরে সেটাকে পরে ভিডিওতে ক্লিয়ার করে দেবো।